দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী চায় ইসি, করা হচ্ছে আইন সংশোধন। কক্সবাজারের উপর চোখ বিশ্বের সব পরাশক্তির। এক মসজিদে ৩ প্রজন্মের ইমামতি, শেষে রাজকীয় বিদায়। আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া ২২,০০০ পুলিশ ঝুঁকিতে। পরিত্যক্ত ঘোষণার ১৩ বছর পরও চলছে চিকিৎসা, মৃত্যুফাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফেরারি সাদিক আব্দুল্লাহ পালিয়েছেন পশ্চিমবঙ্গ থেকেও। কাগজপত্রে অসঙ্গতি, স্ত্রী সহ চীনা নাগরিককে পালাতে পুলিশের সহযোগিতা। নতুন ডন ডেভিড ইমনকে কেন ছুঁতে পারছে না পুলিশ? ১২ কোটির ট্রমা সেন্টার নিজেই ট্রমাতে, বসে মাদকের আসর। মাসে ৫০ লাখ টাকার চাঁদাবাজি, ভাগ পায় পুলিশ ও নেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী মোতায়েন করতে চায় নির্বাচন কমিশন ইসি। এজন্য স্থানীয় সরকার নির্বাচন আইন ও বিধিমালা সংশোধনী এনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে তারা। প্রস্তাবে সরকারের অনুমোদন মিললে জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনেও আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় সেনা, নৌ ও বিমান বাহিনীকে মাঠে রাখতে পারবে নির্বাচন কমিশন। এছাড়া এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় নিষেধাজ্ঞা, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের ১% সমর্থন সূচক স্বাক্ষরের বিধান বাতিল ও জামানতের পরিমাণ বৃদ্ধি সহ আরও কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। ইসি সূত্র বলছে, আগামী মঙ্গলবার ইসির কমিশন সভায় স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করা হবে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং তথা সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে। বিশ্বের অন্যতম দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারেই পরবর্তীতে কক্সবাজারের নামকরণ করা হয়। ১৭৯৯ সালের শুরুতে আরাকান উদ্বাস্তুদের পুনর্বাসনের দায়িত্ব নিয়ে তিনি এই অঞ্চলে আসেন। তবে তার উদ্যোগ শুধু উদ্বাস্তু পুনর্বাসনে সীমাবদ্ধ ছিল না, এর সঙ্গে যুক্ত ছিল বনভূমি আবাদ, কৃষি ও রাজস্ব সম্প্রসারণ এবং বর্মী ও পার্বত্য আক্রমণের বিরুদ্ধে ব্রিটিশ ভারতের পূর্ব সীমান্তে প্রতিরক্ষা বলয় গড়ে তোলার পরিকল্পনা। ২ শতাব্দীর বেশি সময় পেরিয়ে গেলেও কক্সবাজার যেন তার পুরনো সেই ঐতিহ্যকেই ধরে রেখেছে। অঞ্চলটির গুরুত্ব উদ্বাস্তু, সীমান্ত ও নিরাপত্তাকে কেন্দ্র করে নির্ধারিত হলেও এখন সেই ৩ বাস্তবতার সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগর কেন্দ্রিক ভূ রাজনীতি, মানব পাচার, মাদক কারবার এবং মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর সহ বৃহৎ অর্থনৈতিক অবকাঠামো। পর্যটনের শহর কক্সবাজার তাই এখন একই সঙ্গে দেশের অন্যতম সংবেদনশীল সীমান্ত ভূমি ও সম্ভাবনাময় বাণিজ্যিক অঞ্চলে পরিণত হয়েছে। দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গেল জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর নতুন করে আলোচনায় আসে দেশের সর্বদক্ষিণের এ জেলা। কারণ এই সফরে চীনের পক্ষ থেকে দেশটির ইউনিয়ন প্রদেশ থেকে মিয়ানমারের রাখাইন হয়ে বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম পর্যন্ত একটি সম্ভাব্য করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মাত্রা পেয়েছে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক ও অভ্যন্তরীণ রাজনীতিতে কক্সবাজারের গুরুত্ব এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় ভিন্ন মাত্রা পাচ্ছে। ফলে এ জেলাকে কেন্দ্র করে নেওয়া সিদ্ধান্ত শুধু স্থানীয় নয়, জাতীয় স্বার্থের জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি সীমান্তবর্তী অবস্থান কক্সবাজারকে দীর্ঘদিন ধরেই মানবিক ও নিরাপত্তাজনিত সংকটের কেন্দ্রেও পরিণত করেছে, যার মধ্যে অন্যতম রোহিঙ্গা সংকট। ২০১৬ সালের পর রোহিঙ্গা সংকট যখন তীব্র হয়ে ওঠে, তখন কক্সবাজার বৈশ্বিক মনোযোগের কেন্দ্রে আসে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে কক্সবাজারে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ওই সময় তিনি সংকট সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়া বিভিন্ন সময় আলোচনায় এসেছে কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপটি। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিস্ফোরক এক মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। বলেছিলেন,
যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে দ্বীপটি চেয়েছিল এবং তাতে সম্মত না হয় নির্বাচন ঘিরে সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়। যদিও যুক্তরাষ্ট্র এ দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে দ্বীপটিকে ঘিরে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হলে একই আলোচনা আবার সামনে আসে। সব মিলিয়ে গত কয়েক বছরে কক্সবাজার দেশের রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা ও ভূ রাজনীতির আলোচনায় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট। একটি মাত্র মসজিদ, আর সেখানেই টানা 2 শতাব্দী ধরে ইসলামের আলো ছড়িয়েছেন একই পরিবারের 3 প্রজন্ম। অবশেষে দীর্ঘ 50 বছরের খিদমত শেষে 95 বছর বয়সে এসে বার্ধক্যের কারণে স্বেচ্ছায় অবসর নিলেন ফেনীর এক অনন্য আলোকবর্তিকা মাওলানা শামসুল হক মিয়াজি। আর বিদায় বেলায় প্রিয় ইমামকে রাজকীয় সম্মান জানালো এলাকাবাসী। ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়ি আর শত শত মোটর বাইকের শোভাযাত্রায় অশ্রুসিক্ত নয়নে এক পরম অভিভাবককে বিদায় দিল পুরো গ্রাম। আমাদেরকে ছোটকাল থেকে পড়াইছেন, আমাদেরকে অনেক আদর স্নেহ করেছেন, এই জন্য হুজুরের প্রতি আমাদের খুব আন্তরিকতা। আমরা ছোটবেলায় ওনার কাছে লেখাপড়া শিখেছি, মক্তবে প্রাথমিক শিক্ষা যেটা আমরা ওনার কাছে শিখেছি, এবং সেই থেকে উনি আমাদের সাথে এমনভাবে অষ্টবিষ্টভাবে জড়িয়ে আছেন যে স্মৃতিগুলো আমরা কখনো ভুলতে পারবো না। ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের মধ্যম শিলুয়া চৌধুরী বাড়ির রৌশনারা বেগম চৌধুরী জামে মসজিদে শুক্রবার জুমার নামাজ শেষে সমবেত মুসল্লি ও এলাকাবাসী মিলে আয়োজন করে এই আবেগঘন বিদায় সংবর্ধনার। 1976 সাল থেকে এই মসজিদের মিম্বর সামলানো মাওলানা শামসুল হকের আগে তার বাবা মরহুম এবাদুল্লাহ মিয়াজি টানা 81 বছর এবং দাদা হামিদ উল্লাহ মিয়াজি 60 বছর একই মসজিদের খতিব ও ইমামের দায়িত্ব পালন করেছিলেন। অর্থাৎ 3 প্রজন্ম মিলিয়ে প্রায় 191 বছর ধরে এই একটি মসজিদেই দিনী সেবা দিয়ে গেছেন এই মিয়াজি পরিবার। বার্ধক্যের কারণে মাওলানা শামসুল হক স্বেচ্ছায় অবসর ঘোষণা করলে মসজিদ পরিচালনা কমিটি ও চৌধুরী পরিবার তাকে রাজকীয় সম্মানে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেয়। নামাজ শেষে তাকে ফুল দিয়ে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে তোলা হয়। পেছনে ছিল শতাধিক মোটরসাইকেলের বিশাল বহর। রাস্তার দুপাশে দাঁড়িয়ে নারী, পুরুষ, শিশু ও প্রবীণরা চোখের জলে হাত নেড়ে প্রিয় ইমামকে বিদায় জানান, যা পুরো এলাকায় এক আবেগঘন ও অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি করে। মুসলিয়ান আমাদের যত আন্তরিকতা মহব্বত দেখাইছে আমি অবর্ণনীয়। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পর্যায়ে করে সর্ববেলা আমি এখন আপনাদের দোয়া চাই বা সকল মুসলিয়া গ্রামের কাছে আমি দোয়া চাই। আমি যদি কোনো প্রকার কোনো মনে কষ্ট দিয়া থেকে কারো মনে আমার মনে কিছু নেই, আপনারা মাফ করে দিবেন, আপনারা আরো ক্ষমা করে দিবেন। আমি আপনার ক্ষমা করে দিছি, এখন আমার জন্য দোয়া করবেন, আমার জন্য ইমান আকিদা মজবুত করতে পারি। স্থানীয় বাসিন্দা ও মসজিদ কমিটি জানায়, একই পরিবারের 3 প্রজন্মের এই নিঃস্বার্থ দিনী সেবা নিঃসন্দেহে সম্প্রীতি ও কৃতজ্ঞতা বোধের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। ঝুঁকিতে রয়েছে পতিত আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া প্রায় 22,000 পুলিশ সদস্য, যার মধ্যে রয়েছে পুলিশের প্রায় সকল স্তরের বহু কর্মকর্তা। এরই মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ রাজনৈতিক বিবেচনায় এবং দলীয় কোটায় নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের চিহ্নিত করার প্রক্রিয়া প্রায় গুছিয়ে এনেছে পুলিশ সদর দপ্তর। দৈনিক দেশ রূপান্তরের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 2014 থেকে 2024 সাল পর্যন্ত দলীয় সুপারিশের ভিত্তিতে পুলিশ বাহিনীতে প্রায় 45,000 সদস্য নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের অনেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অথবা দলীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট পরিবারের সদস্য ছিলেন বলেও জানা গেছে। আবার মেধা ও জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অনেক কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ স্থানে পদায়নও দেওয়া হয়। নিয়োগ পাওয়া সদস্যদের একটি বড় অংশের ফাইলে তখনকার আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য, জেলা সভাপতি বা কেন্দ্রীয় নেতাদের সই করা ডিও লেটার সংযুক্ত থাকত। অনেক ক্ষেত্রে জেলা পুলিশ লাইন্সে নিয়োগ পরীক্ষার আগেই নির্বাচিত প্রার্থীদের তালিকা ঢাকা থেকে পাঠিয়ে দেওয়া হতো।
এর মাধ্যমে পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের পাশাপাশি বিরোধী নেতাকর্মীদের ধরপাকড়, গুম, হত্যা, নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে বহু আগ থেকেই। শুধু তাই নয়, 2024 সালের গণ-অভ্যুত্থানে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রাণঘাতী মারণাস্ত্র ব্যবহার করে বর্বর হামলা চালানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা দৈনিকটিকে বলেন, যাদের নিয়োগে সরাসরি রাজনৈতিক কানেকশন ছিল, চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে তাদের চাকরিচ্যুত করার সুপারিশ থাকবে, অন্যদের কর্মকাণ্ড নজরদারির মধ্যে থাকবে। তবে তালিকার সবাইকে চাকরিচ্যুত করা হবে না কিংবা নিরীহ কাউকেও হয়রানি করা হবে না। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। হাসপাতালে মানুষ আসে জীবন বাঁচাতে, কিন্তু সেই হাসপাতালই যদি পরিণত হয় সম্ভাব্য মৃত্যু ফাঁদে, তাহলে নিরাপত্তার দায় নেবে কে? মাথার উপর ঝুলছে ভাঙা ছাদ, দেয়ালে বড় বড় ফাটল, খসে পড়ছে পলেস্তারা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই সেখানে চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। এখানে সেবা নিতে আসতে গিয়ে ভয় করে যে কোনো না কোনো এক সময় হয়তো বা বিল্ডিংটার ছাদ এর দিকে তাকালে দেখা যাচ্ছে যে ওই ছাদের কিছু প্লাস্টার ধসে পড়ছে। এইগুলোতে অনেক সময় ভয় লাগে আমাদের। গতকালকে ঝড় হয়েছে, ঝড় হওয়ার সময় বিল্ডিংয়ে খুবরা হয়ে গায়ের উপর পড়েছে। অনেক মহিলা চিৎকার দিয়ে এসে ভয় লেগেছে। বিল্ডিংয়ের ফাটা হয়ে বিমের রড দেখা যাচ্ছে, ইলেকট্রিক্যাল অবস্থা খারাপ, ফ্যানের ব্যবস্থা খারাপ। 1963 সালে 31 শয্যা নিয়ে যাত্রা শুরু করেছিল মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 2006 সালে এটি উন্নীত করা হয় 50 শয্যায়, কিন্তু দীর্ঘদিন ব্যবহারের পর 2013 সালেই ভবনটিকে মৌখিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু ঘোষণার 13 বছর পেরিয়ে গেলেও থেমে নেই চিকিৎসা কার্যক্রম। এখনও এই ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পুরুষ ওয়ার্ড, ডায়রিয়া, হাম, ডেঙ্গু ও করোনা ওয়ার্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ। চিকিৎসা নিতে এসে আতঙ্কেই এখন রোগীরা। আমরা যে কিনা অসুস্থ লোক সুস্থ হইতে এসেছি, বিল্ডিং যদি ভেঙে দেয় অসুস্থ হয়ে বাড়িতে হবে না। বিল্ডিং ফেটে গেছে, আমাদের রাতে ঝড় উঠেছিল, খুব ভয় লাগছিল শুয়ে থাকতে, গায়ের উপরে ভেঙে পড়ে যাবে বলি। বিল্ডিং এর অবস্থা খুব খারাপ, করোনা অবস্থা এবং ধরে পড়ছে সিমেন্ট বালি। ভবনের ঝুঁকির বিষয়টি এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। একই সাথে পরিদর্শনের পর ডিও লেটারের মাধ্যমে প্রতিবেদন পাঠানো ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এ বিষয়ে আমরা স্থানীয় যে এমপি ছিল ওনার সাথেও কথা বলছি, ওনাকেও জানাইছি, উনিও ডিও লেটার দিয়েছেন। আমি নিজেও চিঠি পাঠাইছি, এর আগে পাঠাইছিলাম, গতকালকে আবার পুনরায় পাঠাইছি। মূলত এই কাজটা করেছে আমাদের হেলথের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এইসিডি, তারা করে, তাদের সাথে করছি। গতকালকে ওদের একজন সদস্যও আসছিলেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর ও গণপূর্ত বিভাগ পর্যায়ক্রমে পুরনো হাসপাতাল ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করেছে। গাংনীর বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার শীল। এই বিল্ডিংগুলো গণপূর্ত অধিদপ্তর করছিল আপনার 70 বা 80 দশকে হয়তো করা হয়েছে, বা 80 বা 84 সাল বা 82 সাল হয়েছে। আমাদের যে এই বিল্ডিংগুলো ভেঙে নতুন করে করার জন্য আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে। 13 বছর আগে যে ভবনকে সরকার পরিত্যক্ত ঘোষণা করে, সেই ভবনেই এখন অজানা দুর্ঘটনার শঙ্কা। প্রায় 4 লাখ মানুষের একমাত্র সরকারি হাসপাতালের এই ঝুঁকি দূর করে দ্রুতই নতুন ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। শেখ পরিবারের আত্মীয় এবং দলীয় প্রভাব কাজে লাগিয়ে হয়েছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র। পাশাপাশি রাজনৈতিক প্রভাব ধরে রাখতে দখলে রাখেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদও। পরে ক্ষমতার গরমে নগর পিতায় সীমাবদ্ধ না থেকে হয়ে ওঠেন গডফাদার। বলছি বরিশালের পলাতক সাবেক মেয়র সেরেনিয়াবাদ সাদিক আবদুল্লার কথা। 2018 থেকে 2023 সাল পর্যন্ত বরিশালের নগর পিতার দায়িত্ব পালনকালে তার অত্যাচার, নির্যাতন, দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্মে অতিষ্ঠ হন নগরবাসী। এমনকি তার অপকর্মে অস্বস্তিতে ছিল তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগও। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ভারতের পশ্চিমবঙ্গে পালিয়ে যান সাদিক আবদুল্লাহ, কিন্তু সেখানে গিয়েও তিনি নানা অপকর্মে জড়িয়ে পড়েন। পশ্চিমবঙ্গে যার কাছে তিনি আশ্রয় পেয়েছিলেন সেই নীরব হোসেন টুটুলের সঙ্গেও জড়িয়ে পড়েন বিবাদে। পরে তাকে কলকাতা পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার চেষ্টা করলে তার অনুসারীরা তাকে পশ্চিমবঙ্গ থেকে পালাতে সহযোগিতা করে। এরপর পুলিশ পাশ নিয়ে
সেখান থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন সেরেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। দৈনিক আগামীর সময়ের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ধর্মান্তরের দাবি, বিয়ের নথিতে একের পর এক অসঙ্গতি, আইনজীবীর সিল স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, তার উপর নেই বিদেশি নাগরিকের বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক অনাপত্তিপত্র। এসব অভিযোগের পরও পুলিশের সহযোগিতায় মেহেরপুর ছেড়েছেন আলোচিত চীনা নাগরিক জাং ডং সিং ওরফে মোহাম্মদ আলী এবং তার দাবি করা স্ত্রী কেয়া খাতুন। পুরো ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এরই মধ্যে এশিয়া পোস্টের হাতে আসা একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে পুলিশের ইউনিফর্ম পরা এক সদস্য এবং ট্রাফিক পুলিশের পোশাক পরিহিত আরেক ব্যক্তি ওই দম্পতিকে মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার একটি ভাড়া বাসা থেকে বের করে একটি রেন্টে কারের মাইক্রোবাসে তুলে দিচ্ছেন। কিছুক্ষণ পর গাড়িটি মেহেরপুর ত্যাগ করে। জানা যায়, বৃহস্পতিবার শহরের ওই 5 তলা ভবনের 2য় তলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন জাং ডং সিং ও কেয়া খাতুন। খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং বিয়ে, ধর্মান্তর ও পরিচয় সংক্রান্ত বিভিন্ন নথি পর্যালোচনা করেন। এ সময় এফিডেভিট, ম্যারেজ সার্টিফিকেট ও নিকাহনামায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। কখনো কোনো অভিজাত বারে বসে আয়েশ করে বিয়ারের গ্লাসে চুমুক দিচ্ছেন, কখনো 5 তারকা হোটেলের লাউঞ্জে বসে সারছেন বৈঠক, আবার কখনো বিলাসবহুল ভবনের ছাদে আপন মনে হেঁটে বেড়াচ্ছেন, হাতে দামি ঘড়ি আর পরনে স্টাইলিশ পোশাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাখ লাখ ফলোয়ার। প্রথম দেখায় যে কেউ তাকে মনে করতে পারেন রূপালী পর্দার কোনো নায়ক কিংবা কোনো রাজপুত্র। কিন্তু না, এই চকচকে ও বিলাসবহুল জীবনের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার জগতের গল্প। তিনি কোনো নায়ক নন, বরং এই মুহূর্তে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় আতঙ্কের নাম। তিনি মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি, পাঁচলাইশ, পতেঙ্গা কিংবা খাতুনগঞ্জের ব্যবসায়ীদের কাছে এখন সবচেয়ে বড় আতঙ্ক ডেভিড ইমনের একটি হোয়াটসঅ্যাপ কল। গত 1 মাসেই বিভিন্ন ব্যবসায়ীকে হুমকি দিয়ে এই চক্র হাতিয়ে নিয়েছে 1.5 কোটি টাকারও বেশি। সবশেষ শিকার চকবাজারের ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান ডিডিএন। বিদেশি নম্বর থেকে ফোন করে সোজা 2 কোটি টাকা চাঁদা দাবি করেন ডেভিড ইমন। হুমকি দিয়ে বলেন, ব্যবসা করতে হলে 2 কোটি টাকা দেবেন, না হলে এখন থেকে আমার ছেলেরা ব্যবসা করবে। এই হুমকির ঠিক 2 দিনের মাথায় সিনেমা স্টাইলে দিন দুপুরে 30 থেকে 35 জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল হামলা চালায় সেই অফিসে। লুটে নেয় বেতনের জন্য রাখা 35 লাখ টাকা। হুমকি দিয়ে প্রকাশ্যে গুলি ছোড়া সবই যেন ডেভিড ইমনের বাঁ হাতের খেলা। কিন্তু প্রশ্ন হলো, চট্টগ্রাম কাঁপানো এই নতুন ডনকে কেন ছুঁতে পারছে না পুলিশ? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে ডেভিড ইমন দাবি করেছেন তিনি আছেন দুবাইয়ের কোনো এক বিলাসবহুল আস্তানায়। দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক তার রাজকীয় জীবনের ভিডিও ভেসে বেড়াচ্ছে। অথচ পুলিশ বলছে তার বিদেশে থাকার কোনো নিশ্চিত তথ্যই তাদের কাছে নেই। তাহলে কি পুলিশকে ফাঁকি দিয়ে দেশেই লুকিয়ে আছেন এই ডন, নাকি সত্যিই দেশের বাইরে বসে রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রণ করছেন চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন বলছে তাকে ধরার জন্য অভিযান চলছে, তখন সাধারণ মানুষের প্রশ্ন একটাই, চট্টগ্রামের এই নতুন ডন ডেভিড ইমনকে কি আদৌ পুলিশ কখনো গ্রেপ্তার করতে পারবে, নাকি আন্ডারওয়ার্ল্ডের এই ডন চিরকালই থেকে যাবেন ধরাছোঁয়ার বাইরে? সুরজ আহমেদ, এশিয়া পোস্ট। যে ট্রমা সেন্টার হওয়ার কথা ছিল বড় বড় দুর্ঘটনায় মানুষের তাৎক্ষণিক জীবন রক্ষাকারী প্রতিষ্ঠান, সেটি এখন বড় ট্রমাতে। 12 কোটির এই ট্রমা সেন্টারে এখন বসে মাদকের আসর। মানুষের জীবন বাঁচানোর বদলে উল্টো মাদক সেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে এই হাসপাতালটি। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছে ঝকঝকে আধুনিক এক ট্রমা সেন্টার। দূর থেকে দেখলে মনে হবে যে কোনো সময় শুরু হবে চিকিৎসা সেবা, কিন্তু বাস্তবতা এতটাই নির্মম যে পড়ে থেকে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি। হাসপাতালটিতে অনেক দিন ধরেই কাজ শেষ হয়ে বলেছে, কিন্তু কোনো
চালু হয় না, যন্ত্রপাতি যা কিছু আসলো এগুলি সব চলে নিয়ে গেছে। এখানে মাদকাসক্ত লোক অনেক রাত্রের অন্ধকারে এরা আড্ডা মারে। 2022 সালের নভেম্বরে মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সন্ন্যাসীরচর এলাকায় মহাসড়কের পাশে সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে এই ট্রমা সেন্টারের উদ্বোধন করা হয়েছিল। কিন্তু উদ্বোধনের 2.5 বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত চালু হয়নি কোনো চিকিৎসা কার্যক্রম। প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় অবকাঠামো থাকলেও বছরের পর বছর অব্যবহারেই পড়ে আছে সরকারি এই স্থাপনা। আর সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন কক্ষ থেকে প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে এসি, ফ্রিজ, টেলিভিশন ও পানির মোটর সহ মূল্যবান সামগ্রী। সন্ধ্যার পর পুরো এলাকা পরিণত হয় অসামাজিক কর্মকাণ্ডের নিরাপদ আশ্রয় হিসেবে। এখানে বেশ কিছু এসি ছিল এবং অন্যান্য যন্ত্রপাতি ছিল যেগুলা মানে রাতের আধারেই চুরি হয়ে যায়, যেটার আমরা এখনো পর্যন্ত এই চুরি হওয়ার ব্যাপারে আসলে কার্যকর কোনো পদক্ষেপ দেখিনি। এখানে দেখা যাচ্ছে যে সব চুরি ডাকাতি হইয়া গেছে গা, এখন যে এটা মাদকের কারখানা হয়ে গেছে গা। তথ্য বলছে 2024 সালের মার্চ মাস থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এক বছরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে 137টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 132 জন, আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এমন ভয়ঙ্কর মৃত্যুর উপত্যকায় মহাসড়কের পাশে একটি কার্যকর ট্রমা সেন্টারের গুরুত্ব অপরিসীম হলেও জনবল সংকটের অজুহাতে এটিকে ঝুলিয়ে রাখা হয়েছে। শিবচর ট্রমা সেন্টারটি স্থাপনের পর দীর্ঘ সময়ব্যাপী লোকবল পদ সৃজন এবং পদায়ন না হওয়াতে, লোকবল নিয়োগ না হওয়াতে ওখানকার কোনো নিরাপত্তা রক্ষীও ছিল না এবং আমরা ডাক্তার সহ অন্যান্য যারা আছেন সেসব লোকবলও আমরা পাইনি। তো সেই কারণে আমরা ট্রমা সেন্টারটি চালু করতে পারিনি। এক্সপ্রেসওয়ের পাশে জীবন বাঁচানোর স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল এই ট্রমা সেন্টার, কিন্তু জনবল সংকট, অব্যবস্থাপনা আর দীর্ঘসূত্রতায় সেটি এখন পরিণত হয়েছে পরিত্যক্ত স্থাপনায়। প্রশ্ন উঠছে, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রতিষ্ঠান কবে দেবে কাঙ্ক্ষিত সেবা আর কবে রক্ষা পাবে সরকারি সম্পদ? ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। প্রশাসন আর ক্ষমতার নাকের ডগায় এভাবেই চলে প্রকাশ্যে চাঁদাবাজি। মহাসড়কের ফুটপাত থেকে শুরু করে আঞ্চলিক সড়কের সিএনজি, কোথাও রেহাই নেই চাঁদাবাজদের থাবা থেকে। সাধারণ চালক আর ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা এখানে স্রেফ জিম্মি। সামনে থেকে যারা টাকা তোলে তারা দৃশ্যমান হলেও এই রমরমা বাণিজ্যের পেছনের রাঘব বোয়ালরা সবসময়ই থেকে যায় পর্দার আড়ালে। সাভারের হেমায়তপুরের এই নৈরাজ্য দেখলে যে কারোরই মনে প্রশ্ন জাগতে পারে, এই মহাসড়কের আসল মালিক আসলে কে? সাভারের ব্যস্ততম হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকা। ঢাকা আরিচা মহাসড়ক 8 লেনে উন্নীত হলেও তার সুফল মিলছে না সাধারণ মানুষের। ফুটপাত ও মহাসড়কের একাংশ দখল করে অবৈধভাবে বসানো হয়েছে কয়েকশো ভ্রাম্যমাণ দোকান। ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে এবং স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে একটি সংঘবদ্ধ চক্র এখান থেকে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে প্রায় 1/2 কোটি টাকা। হকাররা জানালেন চাঁদাবাজির ভয়ঙ্কর এক নেটওয়ার্কের কথা। এখানে ফুটপাতে দোকান বসাতে কথিত নেতাদের অগ্রিম সালামি দিতে হয় 10 থেকে 30 হাজার টাকা, আর দোকান টিকিয়ে রাখতে ট্যানারি পুলিশ ফাঁড়ির নাম করে প্রতিদিন আদায় করা হয় 100 থেকে 500 টাকা পর্যন্ত। চাঁদাবাজির এই মহোৎসব শুধু ফুটপাতেই সীমাবদ্ধ নয়। ঢাকা মহাসড়ক ও হেমায়েতপুর সিংগাইর আঞ্চলিক সড়কে চলাচল করা সিএনজি এবং 3 হুইলার থেকেও প্রকাশ্যে তোলা হয় চাঁদা। প্রতিটি 3 হুইলারের আকার ভেদে দৈনিক চাঁদা দিতে হয় 20 থেকে 30 টাকা, আর প্রতি মাসে পুলিশ মাসহারা বাবদ কাটা হয় আরও 150 টাকা। চাঁদা না দিলে জোটে মারধর আর মহাসড়কে গাড়ি না চলতে দেওয়ার হুমকি। এখন তো 10 টাকা করে নিতেছে, আবার কিছুদিন পর আবার আরো বাড়বে, 20 টাকা করে নিতে না দিলে ওই যে গাড়ি বাইরে ভাঙচুর করে। প্রকাশ্যে চলা এই চাঁদাবাজির মহোৎসবের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহব্বত কবির। তবে মুঠোফোনে তার কণ্ঠে মিলল চরম উদাসীনতা ও দায় এড়ানোর সুর। এটা আমাদের তত্ত্বাবধানে কিছু নাই,
এখানে জনপ্রতিনিধি আছে, প্রশাসন আছে, সবাই দেখতেছে যে ঘুরতেছে, ঠিক আছে। আমরা তো পদক্ষেপ নেই। আমরা দেখার সব কি সুযোগ আছে বলেন? আমরা কি একটা দুইটা দায়িত্ব নিয়ে থাকি? আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশের যোগ সাজশে এমন চাঁদাবাজি হলে সাভারের এই জনবহুল মহাসড়ক ও ফুটপাত কি কোনোদিন দখলমুক্ত হবে, সেটি প্রশ্ন সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।